আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের সামনে বৃত্তি পরীক্ষা। আর এই বৃত্তি পরীক্ষায় যে তোমার মানবন্টন আছে সেখানে কিন্তু তোমাদের এমসিকিউ, সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের পরীক্ষা হবে। এই সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে অনেক টেনশনে আছো বা তোমার চিন্তিত আছো যে সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে আসবে, কিভাবে আমি গুছায় লিখবো, এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে আছো। এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে কিন্তু নাম্বার কাটে ছাড়া অনেক বেশি। এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো এমন, তুমি যদি সঠিক লেখো 2 লাইনে অ্যান্সার হয়ে যাবে, এবং যদি তুমি এক গাদা লিখে রাখো তাহলে কিন্তু নাম্বার একদম 0 পেতে পারো। এই জন্য সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে যদি তুমি ভালো নাম্বার পাও তাহলে কিন্তু অন্যদের থেকে অনেক এগিয়ে থাকতে পারবে। আর এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে ভালো করার জন্যই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সংক্ষিপ্ত প্রশ্নের ক্লাস। এবং এই সংক্ষিপ্ত প্রশ্নের ক্লাসগুলোতে আমরা কিভাবে করবো, প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা 15 থেকে 20টা করে সংক্ষিপ্ত প্রশ্ন সিলেক্ট করছি। সংক্ষিপ্ত প্রশ্নগুলা একটার পর একটা সলভ করব, এবং শুধু পড়বোই না, যে এই একটা কোশ্চেন পড়ার পরে দেখবো যে ওই রকম কোশ্চেন থেকে আর কি ধরনের কোশ্চেন আসতে পারে, যে এই রিলেটেড কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, কিভাবে অ্যান্সার করলে তুমি ফুল নাম্বার পেতে পারো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এই লেকচার সিরিজে। তো তোমরা আমাদের সাথে থাকো। প্রথমে আমরা শুরু করব যে এই পরমাণুর গঠন সম্পর্কে, যে অধ্যায়টা আছে তোমাদের ষষ্ঠ অধ্যায়, এই 6 অধ্যায় সম্পর্কে। তারপরে আমরা পর্যায়ক্রমে এক একদিন এক একটা অধ্যায়ের ভিডিও আপলোড দেবো। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের পড়া। তো প্রথমে দেখো আমরা যে কোশ্চেনটা আছে সেখানে কি বলছে, যে এখানে বলছে ক্যাটায়ন বলতে আসলে কি বোঝায়। তো এখানে আমরা লিখছি ক্যাটায়ন বলতে কি বোঝায়। তো তোমার আরেকটা কোশ্চেন আসতে পারে এইরকম, যে এইটাই দেবে পরীক্ষা তেমন না, এর সাথে যে সম্পর্কিত আরেকটা কোশ্চেন আসতে পারে এরকম, যে অ্যানায়ন বলতে কি বোঝায়, অ্যানায়ন বলতে কি বোঝায়। তার মানে তুমি যদি ক্যাটায়ন বলতে কি বোঝায় এটা যদি ভালোভাবে লিখতে পারো, তাহলে অ্যানায়ন বলতে আসলে কি বোঝায় সেটাও তুমি লিখতে পারবা। এবং অ্যানায়ন আর ক্যাটায়ন আসলে কি, চলো সেটা আগে জেনে আসি। অ্যানায়ন এবং ক্যাটায়ন আমরা কাদেরকে বলি, যে যে সকল ধনাত্মক আয়নকে, মানে সকল ধনাত্মক আয়নকে আমরা বলি হচ্ছে ক্যাটায়ন, এবং ঋণাত্মক আয়নকে আমরা বলি হচ্ছে অ্যানায়ন। তো পরীক্ষাতে যখন তোমার আসবে যে ক্যাটায়ন বলতে কি বোঝো বা অ্যানায়ন বলতে কি বোঝো, তখন তুমি প্রথমে এই লাইনটা লিখবা, যে ক্যাটায়ন বলতে বোঝায় ধনাত্মক আধানযুক্ত আয়নকে, আর অ্যানায়ন বলতে আসলে কি বোঝায়, অ্যানায়ন বলতে বোঝায় ঋণাত্মক আধানযুক্ত আয়নকে। এখন এই ঋণাত্মক আধানযুক্ত আয়ন আর ধনাত্মক আধানযুক্ত আয়ন কিভাবে তৈরি হলো সেগুলো তো তোমাকে লিখতে হবে। শুধু এক লাইন লিখলে কিন্তু তুমি ফুল মার্ক পাবা না। এক লাইন লিখলে তুমি 1 মার্ক পাবা, যে তুমি যদি এই কথাটা লেখো যে ক্যাটায়ন বলতে ধনাত্মক আধানকে বোঝায় আর অ্যানায়ন বলতে ঋণাত্মক আধানকে বোঝায়, এতটুকু লিখলে তুমি 1 মার্ক পাবা। কিন্তু তোমাকে যদি আরো বিস্তারিত লিখতে হয়, কারণ তোমাকে আর একটু লিখতে হবে যে এটা কিভাবে তৈরি হলো সেটার ব্যাখ্যা দিতে হবে। তো চলো আগে আমরা ক্যাটায়ন সম্পর্কে জেনে আসি, ক্যাটায়ন আসলে কিভাবে তৈরি হয়। তো আমরা একটা উদাহরণ নিতে পারি, যেমন সোডিয়াম। তো এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 11। তো এর ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো তাহলে পাবো হচ্ছে 281। বা তুমি যদি একে অরবিটালের ইলেকট্রন বিন্যাস করো, অনেকেই মনে হয় তোমরা এইভাবেই করছো, যে 1s2, 2s2, 2p6, 3s1, এইভাবে ইলেকট্রন বিন্যাসটা তোমরা করে দেখাই আসতে পারো। যদি কেউ চাও এইভাবে করবা তাও হবে, যদি কেউ চাও মনে করো এইভাবে লিখবা তাও লিখতে পারো। এখন এই সোডিয়াম, সোডিয়াম শুধু সোডিয়াম না, যতগুলো পরমাণু আছে তোমার, সকল পরমাণু চাই স্থিতিশীলতা অর্জন করতে। এই সকল পরমাণু কি চায়, স্থিতিশীলতা অর্জন করার জন্য। এখন স্থিতিশীলতা মাপকাঠি আসলে কি, তোমরা নিশ্চয়ই নাম শুনছো নিষ্ক্রিয় মৌল, যে যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এগুলো সব নিষ্ক্রিয় মৌল। তো ওদের ইলেকট্রন বিন্যাস অনেক বেশি স্থিতিশীল। তো সকল পরমাণু চাই ওদের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করতে। যেমন তুমি যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তো ওর প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে। আর তুমি যদি অরবিটালে ইলেকট্রন বিন্যাস করো তাহলে 1s2। আমি দুইভাবেই দেখা দিচ্ছি, কারণ তুমি যদি মনে করো যে প্রথম ভাবে লিখবো তাও লিখতে পারো, তুমি যদি মনে করো না ওইভাবে লিখবো তাও লিখতে পারো, সমস্যা নেই। তারপরে আমাদের হিলিয়ামের পরে আছে হচ্ছে নিয়ন। নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। তো এর ইলেকট্রন বিন্যাস 2, এবং পরের কক্ষপথ থেকে 8টি ইলেকট্রন। আর তুমি যদি ওইভাবে লিখতে চাও তাহলে 1s2, 2s2 এবং 2p6। এটা হচ্ছে তোমার নিয়নের ইলেকট্রন বিন্যাস। আরেকটা যদি আমরা দেখি আর্গনের, আর্গনের প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা 18, ইলেকট্রন বিন্যাস 2, 8,
8 বা 1s2 2s2 2p6 3s2 3p6। এখানে দেখো তোমার এটা হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস। এখন ওই যে আমি বারবার বলছি, তুমি চাইলে এইরকম ইলেকট্রন বিন্যাস দেখাতে পারো অথবা এইরকম ইলেকট্রন বিন্যাস দেখাতে পারো, তোমার ইচ্ছা। তো এই সোডিয়াম চাবে কি স্থিতিশীলতা অর্জন করতে। এখন এই সোডিয়াম যদি স্থিতিশীলতা অর্জন করতে চাই, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হতে হবে এই নিষ্ক্রিয় মৌলের মতন। এখন এই সোডিয়াম কোন নিষ্ক্রিয় মৌলের মতন হওয়া এই সোডিয়ামের জন্য সহজ হবে? এই সোডিয়ামের দেখো কার সাথে অনেকটা সম্পর্কিত। এই সোডিয়াম কিন্তু হিলিয়ামের মতন হতে পারবে না। যদি হিলিয়ামের মতন হতে হয় তাহলে কিন্তু তার এই যে 8টা আর একটা 9টা ইলেকট্রন ত্যাগ করে ফেলতে হচ্ছে। একই সাথে 9টা ইলেকট্রন ত্যাগ করা পসিবল না, এত এনার্জি তুমি দিতে পারবে না। আবার যদি আর্গনের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করতে হয়, তাহলে কিন্তু এখানে আছে কয়টা? একটা, কিন্তু আর্গনের শেষ কক্ষপথে আছে কয়টা? 8টা। তাহলে একে আরো 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। এবং একই সাথে 7টা ইলেকট্রন গ্রহণ করাও কিন্তু পসিবল না। তাহলে এর কোনটা, কার ইলেকট্রন বিন্যাস লাভ করা সহজ হবে? এই নিয়নের মতো। যদি এই সোডিয়াম তার শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে বা ছেড়ে দেয়, তখন কিন্তু এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে নিয়নের মতন। আর যখন এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে নিয়নের মতন, তখনই এই সোডিয়াম কি হবে? স্থিতিশীলতা অর্জন করবে। আর এই ক্যাটায়ন তৈরি হয় তখনই যখন কেউ ইলেকট্রন ত্যাগ করে, তখন তৈরি হয় পজিটিভ চার্জ। যখন কেউ ইলেকট্রন গ্রহণ করে তখন তৈরি হয় নেগেটিভ চার্জ। তো এই সোডিয়াম যদি স্থিতিশীল হতে হয়, এই সোডিয়ামকে যদি স্থিতিশীল হতে হয়, দেখো এই সোডিয়ামকে যদি স্থিতিশীল হতে হয় তাহলে তার শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন কি করতে হচ্ছে? অপসারণ করতে হচ্ছে। মানে এখান থেকে একটা ইলেকট্রন কি করে দেবে? সে মাইনাস করে দেবে, ছেড়ে দেবে। একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় বা মাইনাস করে দেয়, তখন তৈরি হবে সোডিয়াম প্লাস। ইলেকট্রন যদি কেউ ত্যাগ করে তাহলে তৈরি হয় পজিটিভ চার্জ। ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে তাহলে তৈরি হয় নেগেটিভ চার্জ। এটা একদম মাথায় গেঁথে নাও বা লিখে নাও খাতায়। ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে হবে নেগেটিভ চার্জ, ইলেকট্রন যদি কেউ ত্যাগ করে হবে পজিটিভ চার্জ। আমি যদি বাংলায় বলি, ইলেকট্রন যদি কেউ ত্যাগ করে হবে ধনাত্মক চার্জ, ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে হবে ঋণাত্মক চার্জ। লিখে নাও ভালো করে। আমি আবার বলছি, ইলেকট্রন ত্যাগ করলে হবে ধনাত্মক চার্জ, ইলেকট্রন গ্রহণ করলে উৎপন্ন করবে ঋণাত্মক চার্জ। তো যেহেতু সোডিয়াম এখান থেকে ইলেকট্রন ত্যাগ করছে বা ইলেকট্রন অপসারণ করছে, তো সোডিয়াম তৈরি হবে কি? পজিটিভ চার্জ বা ধনাত্মক চার্জ। তো আমরা এইভাবে না লিখে কেমিস্ট্রি ইকুয়েশন গুলোকে সব ক্লাস আকারে সব লেখা হয়। তো এই মাইনাস ইলেকট্রনকে ওই পাশে নিয়ে গেলে তোমরা গাণিতিক রূপ জানো, এনএ, এই পাশে হচ্ছে এনএ প্লাস, আর ইলেকট্রন ওই পাশে চলে গেলে কি? প্লাস ইলেকট্রন। এই যে তোমার তৈরি হলো কি, এখানে যে তৈরি হলো সোডিয়াম প্লাস, আর এই সোডিয়াম প্লাসকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ক্যাটায়ন। কেন ক্যাটায়ন বলছি? কারণ এখানে কি ধনাত্মক চার্জ বলে এটাকে আমরা ক্যাটায়ন বলছি। এখন অ্যানায়ন কিভাবে তৈরি হবে? চলো অ্যানায়ন কিভাবে তৈরি হবে সেটা আমরা দেখে আসি। আমরা অ্যানায়নের জন্য এখন একটা উদাহরণ নিই। যে আমার বললো যে অ্যানায়ন কিভাবে তৈরি হয় বা অ্যানায়ন বলতে কি বোঝো, তখন তুমি কি লিখবা? প্রথমেই লিখে নিবা যে অ্যানায়ন বলতে বোঝায় ঋণাত্মক আয়নকে। এখন এই ঋণাত্মক আয়ন কিভাবে তৈরি হবে? আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম, যদি কেউ ইলেকট্রন গ্রহণ করে তাহলে ঋণাত্মক আয়ন তৈরি করে। এখন ইলেকট্রন কেন গ্রহণ করবে? স্থিতিশীলতা অর্জনের জন্য। যেমন তুমি যদি একটা উদাহরণ নাও, ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। তো এর ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি পাবা? 1s। যদি তুমি এমনি ওইভাবে করো তাহলে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন এবং পরবর্তী কক্ষপথে থাকবে 7টা ইলেকট্রন। তুমি যদি অরবিটাল ইলেকট্রন বিন্যাস করো তাহলে 1s2 2s2 এবং 2p5। এইটা হচ্ছে আমাদের ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এটা হচ্ছে আমাদের ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এই ফ্লোরিন চাবে কি? এই ফ্লোরিন চাবে স্থিতিশীলতা অর্জনের জন্য। দেখো ফ্লোরিন কি স্থিতিশীল আছে? নাই, কারণ তার শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন। যদি 8টা ইলেকট্রন থাকতো তাহলে সেই স্থিতিশীল হতো, কিন্তু এর ইলেকট্রনটা 8টা নাই, এর ইলেকট্রন হচ্ছে কি 7টা। তাহলে একে যদি স্থিতিশীল হতে হয় তাহলে এই কি 7টা ইলেকট্রন হয় ত্যাগ করতে হবে। 7টা ইলেকট্রন ত্যাগ করলে হিলিয়ামের মতন হয়ে যাবে, অথবা একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, একটা ইলেকট্রন গ্রহণ করলে নিয়নের মতন হয়ে যাবে। এখন 7টা ইলেকট্রন ত্যাগ করা সহজ না একটা ইলেকট্রন গ্রহণ করা সহজ? অবশ্যই একটা ইলেকট্রন গ্রহণ করা সহজ। তখন এই ফ্লোরিন কি করবে? এই ফ্লোরিন এই ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যাবে? ফ্লোরিন
মাইনাস। কেন মাইনাস? কারণ আমরা বললাম ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে সে তৈরি হবে নেগেটিভ চার্জ বা ঋণাত্মক আয়ন তৈরি করে। যেহেতু ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জ তৈরি করছে, আর যেহেতু ঋণাত্মক চার্জ, আর ঋণাত্মক চার্জকে আমরা কি বলি? অ্যানায়ন। বুঝতে পারছো তাহলে কি লিখবা? যদি বলে ক্যাটায়ন বলতে কি বোঝায়, তাহলে তুমি প্রথমেই কি লিখবা? ক্যাটায়ন বলতে কি বোঝায় প্রথমেই লিখবা যে ক্যাটায়ন বলতে বোঝায় ধনাত্মক আধানযুক্ত আয়নকে। তারপরে লিখবা একটা উদাহরণ নিবা, মনে করো সোডিয়াম। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখাবা যে সোডিয়ামের ইলেকট্রন সেই রকম। তারপর লিখবা যে সোডিয়াম স্থিতিশীলতা অর্জন করতে চাই, আর সোডিয়াম স্থিতিশীলতা অর্জন করার জন্য সোডিয়াম নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাই। তো নিয়নের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করতে হলে সোডিয়ামকে একটা ইলেকট্রন ত্যাগ করতে হয়, আর সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন সোডিয়াম প্লাস আয়ন তৈরি করে। এবং সোডিয়াম প্লাস আয়ন যেহেতু একটা ধনাত্মক আয়ন, এবং এই ধনাত্মক আয়নকে আমরা কি বলবো? ক্যাটায়ন বলবো। তো তুমি যদি বোঝো তাহলে কিন্তু গোছায় লিখতে পারবা, আর তুমি যদি উদাহরণগুলো দিয়ে দাও তাহলে তো ভাই ফুল নাম্বার দিতে বাধ্য স্যার। এই জন্য চেষ্টা করবা যে তুমি এই উদাহরণটা, এই ইলেকট্রন বিন্যাস করলে, নিয়ন ইলেকট্রন বিন্যাস করলে, তারপর এটা দেখাই দিলে, যদি তুমি এটা দেখাই দাও, তোমার লেখা যদি বেশি নাও হয়, ভালো নাও হয়, তাহলে কিন্তু তোমাকে ফুল নাম্বার দিতে বাধ্য হতে, কারণ তুমি জানো ক্যাটায়ন কিভাবে তৈরি হচ্ছে, অ্যানায়ন কিভাবে তৈরি হচ্ছে। এই জন্য এইভাবে পড়ার চেষ্টা করো, কারণ আমরা এমন ভাবে করছি যাতে তোমার পরীক্ষাতেও ভালো করতে পারো। অথবা এখান থেকে আরেকটা কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে যে সোডিয়াম প্লাস আয়ন কিভাবে তৈরি হলো, বা তোমার এখানে যেটা আছে যে ফ্লোরিন মাইনাস আয়ন কিভাবে তৈরি হলো, তাহলে তুমি কি লিখবা তখন? যদি বলে সোডিয়াম প্লাস আয়ন কিভাবে তৈরি হলো, তখন তুমি লিখবা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা, নিয়নের ইলেকট্রন বিন্যাস করবা, তারপরে তুমি লিখবা যে সোডিয়াম স্থিতিশীলতা অর্জনের জন্য তার একটা ইলেকট্রন ত্যাগ করে, এবং একটা ইলেকট্রন ত্যাগ করলে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তো সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস আয়ন তৈরি হয়। এভাবেই সোডিয়াম প্লাস আয়ন তৈরি হয়েছে। এই যে এতটুকু লিখে দিলে কিন্তু তোমার ফুল নাম্বার। পরীক্ষাতে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো, ছোট ছোট কোশ্চেনগুলো তোমার খ নম্বরে আসবে। তো ক্যাটায়ন অ্যানায়ন থেকে এই রিলেটেড কোশ্চেনগুলো আসতে পারে। কি 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 কোশ্চেন আসতে পারে আমি আরেকবার নোট করে দিই তোমাদের, যে এখানে তো আমরা লিখছি যে এই কটা তো লিখছি, সাথে আরো কিছু কোশ্চেন আসতে পারে, যেমন আর কিছু লিখে নাও। আর কোশ্চেন আসতে পারে যে সোডিয়াম প্লাস আয়ন কিভাবে কিভাবে তৈরি হয়, অথবা তোমার কোশ্চেন আসতে পারে এফ মাইনাস আয়ন আয়ন কিভাবে তৈরি হয় ব্যাখ্যা করো। বুঝতে পারছো? এই ধরনের কোশ্চেন গুলো আসতে, এখন সোডিয়াম না দিয়ে তোমার পটাশিয়াম দিতে পারে, ফ্লোরিন না দিয়ে তোমার ক্লোরিন দিতে পারে, এখানে উদাহরণগুলো জাস্ট চেঞ্জ হবে কিন্তু ব্যাখ্যা হবে সেম। যে সবাই চাই নিষ্ক্রিয় মৌলে ইলেকট্রন বিন্যাস লাভ করতে, আর নিষ্ক্রিয় মৌলে ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইলে তাকে হয় ইলেকট্রন ত্যাগ করতে হবে অথবা ইলেকট্রন গ্রহণ করতে হবে। ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে তৈরি করবে ধনাত্মক চার্জ, ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে তাহলে তৈরি করবে ঋণাত্মক চার্জ বা নেগেটিভ চার্জ। তো আমাদের বোঝা গেছে ক্যাটায়ন এবং অ্যানায়ন। চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন দেখো কি বলছে, যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে আসলে কি বোঝায়। এখন এই পারমাণবিক সংখ্যা আসলে কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের যে একটা পরমাণু আছে, এই পরমাণুর নিউক্লিয়াসে যতগুলা প্রোটন আছে, যতগুলা প্রোটন আছে, প্রোটন সংখ্যা, এই প্রোটন সংখ্যাকে আমরা বলি হচ্ছে পারমাণবিক পারমাণবিক সংখ্যা। আর প্রোটন সংখ্যা যা, সেটাকে আমরা কি বলবো? পারমাণবিক সংখ্যা। তো প্রথমে তুমি এই লাইনটা লিখবা যে পারমাণবিক সংখ্যা বলতে কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকেই বোঝায়। একটা পরমাণু নিউক্লিয়াসে যেই কয়টা প্রোটন সংখ্যা থাকবে ওই প্রোটন সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলে থাকি। তাহলে প্রথমে আগে সংজ্ঞাটা লিখবা যে পারমাণবিক সংখ্যা আসলে কি, সেটা তোমাকে প্রকাশ করতে হবে। যে কোনো পরমাণু নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে তাহলে কি বোঝাবে? যে অক্সিজেনের যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের ভিতরে 8টা কি আছে? প্রোটন আছে। তাহলে পরের লাইনে এইটাই তুমি লিখবা যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে বোঝায় অক্সিজেনের নিউক্লিয়াসে 8টি প্রোটন আছে। যেমন তোমাকে শুধু অক্সিজেন না, এখানে যদি তোমাকে এটা বলতো যে সোডিয়ামের সোডিয়ামের পারমাণবিক পারমাণবিক সংখ্যা 11 বলতে কি বোঝায়,
তাহলে তুমি কি লিখতে, প্রথমেই লিখতা যে পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে বোঝায়। তারপরে তুমি লিখতে কি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 বলতে বোঝায় সোডিয়ামের নিউক্লিয়াসে, সোডিয়াম পরমাণুর যে নিউক্লিয়াস আছে ওই নিউক্লিয়াসে 11টি প্রোটন আছে, এই জন্য সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। তাহলে এই ধরনের তোমার সোডিয়াম বলুক, পটাশিয়াম বলুক, অক্সিজেন বলুক বা যেটাই বলুক না কেন, যে পরমাণু বলুক না কেন, তুমি নিশ্চয়ই লিখতে পারবে। আর 2 লাইন লিখলে কিন্তু এনাফ, তোমাকে যে অনেকগুলো লিখতে হবে এমন না। সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্তভাবে অ্যান্সার দিতে হবে এবং যতটুকু অ্যান্সার ততটুকু লিখতে হবে, এক্সট্রা কোনো জিনিস লেখা যাবে না। আমার কাছে মনে হতে পারে এই 2 লাইন লিখলে আমি কি 2 মার্ক পাবো? হ্যাঁ বাবা, বেশি লিখলে পাওয়া যায় না, এটা বিজ্ঞান। তুমি যতটুকু তোমার অ্যান্সার ততটুকুই লিখতে হবে, এক্সট্রা বাড়ানো যাবে না, বেশি বাড়ালে কিন্তু নাম্বার কম দেবে। তো চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন দেখো যে চিকিৎসা ও কৃষি ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আলোচনা করো। কারণ আইসোটোপ আসলে কি আগে সেটা আমার বুঝতে হবে, কারণ পরীক্ষাতে এটাও আসতে পারে কিন্তু আইসোটোপ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। আইসোটোপ কি? যে মনে করো তোমার কাছে 2টা পরমাণু আছে, একটা কার্বন, এই কার্বনের যদি কি থাকে, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যদি সেম থাকে, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেম, কিন্তু তাদের কি ভর সংখ্যা আলাদা। মনে করো একটার ভর 12, আরেকটার ভর 14। তো দেখো এটাও একটা কার্বন পরমাণু, এটা একটা কার্বন পরমাণু, কিন্তু তাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেম। এরও 6টা প্রোটন, এরও 6টা প্রোটন আছে, কিন্তু এই দেখো এই দিকের যে কার্বনটা, এই দিকের যে কার্বনটা আছে, এই কার্বনের ভর সংখ্যা, ভর সংখ্যা হচ্ছে 12, আর নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা 6 থেকে 12 বাদ 6। এই দিকের যে পরমাণুটা আছে, এই পরমাণুটার দিকে খেয়াল করো, এর ভর সংখ্যা 14 এবং নিউট্রন সংখ্যা তোমার 14 থেকে 6 বাদ দিলে 8। কিন্তু দুইটারই একটা জিনিস খেয়াল করো, দুইটারই কিন্তু প্রোটন সংখ্যা সমান। দুইটারই এরও প্রোটন সংখ্যা 6 এবং এটারও তোমার প্রোটন সংখ্যা, এবং ওইটারও প্রোটন সংখ্যা কিন্তু 6। তো দুইটারই দেখো প্রোটন সংখ্যা সমান, দুইটা এরই দেখো প্রোটন সংখ্যা সমান, দুইটারই আমরা কি দেখতে পাচ্ছি, এই দুইটার এরও প্রোটন সংখ্যা 6 এবং এরও প্রোটন সংখ্যা 6, কিন্তু ভিন্ন কি? ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা, এরও ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন। এইদেরকে আমরা পরস্পরে কি বলবো? এদেরকে আমরা পরস্পরে বলি হচ্ছে আইসোটোপ। এদেরকে আমরা পরস্পরে বলে হচ্ছে আইসোটোপ। আইসোটোপ কাকে বলে? যে যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা পরস্পরের আইসোটোপ বলবো। তাহলে পরীক্ষাতে আরেকবার দেখো, আরেকবার শোনো, কারণ তোমাকে এখন ক্লাস থেকেই একদম যাতে ক্লিয়ার হয়ে যায়, দ্বিতীয়বার যাতে আর পড়ো না লাগে, দ্বিতীয়বার তুমি একবার দেখলে যাতে হয়ে যায়। তুমি আমার সাথে সাথে আরেকবার বলো যে আইসোটোপ কাকে বলবো? যে সকল পরমাণুর বা যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। আবার যে সকল পরমাণুর বা যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। এবং এই আইসোটোপ কি কাজে লাগে? আইসোটোপ কাজে লাগে আমাদের বিভিন্ন কাজে, আমরা আইসোটোপগুলোকে ব্যবহার করতে পারি। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কৃষি ক্ষেত্রে ব্যবহার করতে পারি, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বিভিন্ন ক্ষেত্রে আমরা এই আইসোটোপকে ব্যবহার করতে পারি। চলো আইসোটোপের ব্যবহার সম্পর্কে আমরা জেনে নিই যে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপকে আমরা কোন কাজে কাজে লাগে। প্রথম আছে দেখো চিকিৎসা ক্ষেত্রে, যে চিকিৎসা ক্ষেত্রে, কারণ আমাদের বলছে চিকিৎসা এবং কৃষি ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে বলেনি কিন্তু, জাস্ট বলছে কৃষি ক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে পারি। তো চিকিৎসা ক্ষেত্রে প্রথমে দেখি, চিকিৎসা ক্ষেত্রে আমরা আইসোটোপকে দুই ভাগে ব্যবহার করতে পারি, দুই ভাবে। একটা রোগ নির্ণয়ের ক্ষেত্রে এবং একটা হচ্ছে রোগ নিরাময়ের ক্ষেত্রে। কারণ আমার একটা রোগ হয়েছে, আমি ওটা নির্ণয় করতে চাই, এই রোগ নির্ণয় করার ক্ষেত্রেও আইসোটোপ ব্যবহার করা হয়। এবং একটা রোগ হয়ে গেছে, ওই রোগকে নিরাময় করার জন্য, ওই রোগকে সারিয়ে তোলার জন্য আইসোটোপ ব্যবহার করা হয়। তো
তোমরা তাহলে দুইভাবে লিখতে পারো, আইসোটোপকে রোগ চিকিৎসা ক্ষেত্রে দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে রোগ নির্ণয়ে এবং একটা হচ্ছে রোগ নিরাময়। তো সাধারণত হচ্ছে তোমরা দেখো না কেমোথেরাপি, ক্যান্সার হলে কেমোথেরাপি দেয়। কেমোথেরাপি আসলে কি? কেমোথেরাপি কিছুই না, একটা তেজস্ক্রিয় আইসোটোপ, একটা তেজস্ক্রিয় মৌল বা তেজস্ক্রিয় আইসোটোপ, ওই আইসোটোপ থেকে শক্তিশালী গামা রশ্মি নির্গত হয় এবং ওই গামা রশ্মি যখন আমাদের কোষের উপরে পড়ে তখন ওই ক্যান্সার কোষটা ধ্বংস হয়ে যায়। এভাবেই তোমার ক্যান্সার কোষকে ধ্বংস করতে আইসোটোপ ব্যবহার করা হয়। তো চিকিৎসা ক্ষেত্রে আমরা ক্যান্সার, যেমন রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় আমরা কোবাল্ট-60 ব্যবহার করে থাকি। যে রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোবাল্ট-60 নামে একটা আইসোটোপ আছে, ওই আইসোটোপটা ব্যবহার করে থাকি। যে কোবাল্ট-60 এই আইসোটোপটা ব্যবহার করে থাকি, কারণ এই আইসোটোপ থেকে গামা রশ্মি নির্গত হয়। তোমরা গামা রশ্মি সম্পর্কে জানো কিনা জানি না, তো এমনি জাস্ট বললাম, বুঝতে পারা লাগবে না। তো এই কোবাল্ট-60 থেকে যখন গামা রশ্মি নির্গত হয়, ওই গামা রশ্মি যখন ওই ক্যান্সার কোষের উপরে পড়ে তখন ওই ক্যান্সার কোষটা মারা যায়। এভাবে আমরা ক্যান্সারকে সারিয়ে তোলা তো সম্ভব না, ক্যান্সারকে জাস্ট তুমি দমায় রাখতে পারবা। ওই জন্য কেমোথেরাপি দেওয়ার সময় দেখবা যে শুধুমাত্র তো আমরা ওই যে যে ক্যান্সার কোষগুলো ধ্বংস হয় এমন কিন্তু না, কারণ তুমি যখন গামা রশ্মি তোমার এই শরীরের ভিতর দিচ্ছ তখন ওই ক্যান্সার কোষের আশেপাশে যেসব তোমার ভালো কোষগুলো আছে সেই কোষগুলো মারা যায়। এই জন্য দেখবা কেমোথেরাপি দেওয়ার পরে মানুষের তোমার মাথার চুল উঠে যায় বা তোমার নখ উঠে যায়, বা দেখবা যে তোমার দাড়ি বা চুল এগুলো সব উঠে যায়। এই জন্যই তাহলে এই কেমোথেরাপি আসলে কিভাবে দেওয়া হয়? এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে। আমরা ওই দিকে যাচ্ছি না, ওইদিকে আমরা ডিটেলস পড়বো যখন আমরা 9-10 বিজ্ঞান পড়বো, ইন্টারমিডিয়েট বিজ্ঞান পড়বো, তখন আমরা ডিটেলস পড়বো। এখন তোমাদের সময় না অত ডিটেলস পড়া, জাস্ট আমরা এখন এগুলো জেনে আসি যে এতটুকু জানলেই হবে। তাহলে চিকিৎসা ক্ষেত্রে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি? যে এই যে রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে, তারপরে ক্যান্সার কোষে, এটা খুবই ইম্পর্টেন্ট। ক্যান্সার কোষে যে ধ্বংসে বা ক্যান্সার আক্রান্ত হলে কোনো কোষ, ক্যান্সার কোষকে ধ্বংস করার জন্য। তো কৃষিক্ষেত্রে দেখো আমরা এখন আমরা কি করি, যে যখন পোকামাকড় হয় তখন আমরা কি স্প্রে করি, কীটনাশক স্প্রে করি। এই কীটনাশকগুলো কিন্তু আমাদের প্রাণীর জন্য এবং পরিবেশের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। এই কীটনাশকের পরিবর্তে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে ওই কীটনাশক বা কীট পতঙ্গগুলোকে মেরে ফেলতে পারি। তো যদি আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে কীট পতঙ্গগুলোকে মেরে ফেলি, তাহলে কিন্তু আমাদের যে পরিবেশের যে ক্ষতি সেটা কিন্তু কমে যাবে। উদ্ভিদ আছে, তুমি ফসল আছে, একটা গাছ লাগালে এবং ওই গাছে তোমার কি পরিমাণ সার দরকার, কি পরিমাণ ওই গাছের ভিতরে পুষ্টি উপাদান আছে, সেগুলা কিন্তু নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার করতে পারি। কারণ তুমি যদি তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে তুমি যদি নির্ণয় করতে পারো ওই গাছে কি পরিমাণ সোডিয়াম আছে, কি পরিমাণ পটাশিয়াম আছে, কি পরিমাণ নাইট্রোজেন আছে, তাহলে তুমি কিন্তু বুঝে যাবো ওই গাছটার নাইট্রোজেনের অভাব আছে না ম্যাগনেসিয়ামের অভাব আছে না ক্যালসিয়ামের অভাব আছে। যেই উপাদানটা কম থাকবে সেই উপাদান তুমি কি তখন সার হিসেবে জমিতে ছিটাতে পারবে। তো তোমার কতটুকু সার দিতে হবে একটা জমিতে, কতটুকু কীটনাশক দিতে হবে একটা হচ্ছে তোমার ফসলে, সেটা কিন্তু তোমার এই তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে নির্ণয় করা হয়। তো কৃষিক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের হিউজ ব্যবহার আছে, অনেক ব্যবহার আছে, তোমরা আরো বড় হলে পড়বে। জাস্ট এতটুকু আপাতত লিখলেই তুমি 2 মার্ক পাবা। চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখি। কিন্তু যেমন আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখে আসলাম সেম কোশ্চেনটা, যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, অ্যানায়ন কিভাবে তৈরি হয় তা উদাহরণ সব ব্যাখ্যা করো। ওই যে আমরা যেটা দেখে আসলাম, সোডিয়ামের উদাহরণ দিলাম, ক্লোরিনের উদাহরণ দিলাম, সেম উদাহরণ। তো ক্যাটায়ন অ্যানায়ন থেকে এখন তোমাকে যে কোশ্চেনই দেওয়া হোক না কেন, ক্যাটায়ন অ্যানায়ন থেকে তোমার সিকিউতে দিক, এমসিকিউতে দিক, সৃজনশীলে দিক, তোমাকে যেখানেই কোশ্চেন দিক না কেন, তুমি যদি বুঝে থাকো তাহলে কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়নের এই টপিক থেকে তুমি আনসার করতে পারবে, আশা করা যায় ইনশাআল্লাহ। চলো পরবর্তী কোশ্চেন দেখি। চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের দুটি ব্যবহার লেখো। তাহলে কি লিখবা? যে রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে আমরা এটা ব্যবহার করতে পারি, তারপরে ক্যান্সার আক্রান্ত কোষে ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে এবং ক্যান্সার কোষ ধ্বংসের জন্য আমরা এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করতে পারি। তো পরে দেখো তেজস্ক্রিয় আইসোটোপ বলতে আসলে কি বোঝায়, যে তেজস্ক্রিয় আইসোটোপ বলতে আসলে কি বোঝায় এবং তেজস্ক্রিয় আইসোটোপ বলতে আসলে কি বোঝায়। কারণ দেখো আইসোটোপ তেজস্ক্রিয়তা বুঝতে হলে আমাদের আর দুইটা জিনিস আগে বুঝতে হবে, যে আমাদের যে প্রকৃতিতে অনেক ভারী যেসব মৌলগুলা, সেই ভারী মৌলগুলা থেকে প্রতিনিয়ত আলফা, বিটা আর গামা, এটাকে বলা হচ্ছে আলফা, হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, আর একটা হচ্ছে গামা।
তো কোনো মৌলের নিউক্লিয়াস থেকে, মনে করো এটা একটা মৌলের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে যদি স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা অথবা বিটা কণা অথবা গামা কণা, যদি কোনো মৌলের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা গামা কণা নির্গত হয়, তখন সেই মৌলটাকে আমরা বলে হচ্ছে তেজস্ক্রিয় মৌল। কারণ এই রশ্মিগুলা শুধুমাত্র তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত হয়। তো এই কোনো মৌলের নিউক্লিয়াস থেকে যদি আলফা বিটা গামা এই রশ্মিগুলো নির্গত হয়, তখন সেই মৌলটাকে আমরা বলবো তেজস্ক্রিয় মৌল। আর কোনো জায়গা থেকে আলফা বিটা গামা কণা নির্গত হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলি হচ্ছে তেজস্ক্রিয়তা। তো পরীক্ষাতে যদি কোশ্চেন আসে তেজস্ক্রিয়তা কি, তাহলে কি বলবা? যে কোনো মৌলের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা গামা কণা নির্গত হওয়ার প্রক্রিয়াকে আমরা তেজস্ক্রিয়তা বলবো। এবং যেই মৌল থেকে এই কণাগুলো নির্গত হয়, তাদেরকে আমরা বলবো হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তাহলে আইসোটোপ গুলাকে আমরা তেজস্ক্রিয় কেন বলছি? কারণ তোমার যে আইসোটোপ গুলো আছে সাধারণত ওই আইসোটোপ গুলা থেকেও এই আলফা বিটা গামা এই ধরনের রশ্মিগুলো নির্গত হয়। তাহলে যেই আইসোটোপ থেকে এই আলফা বিটা গামা কণা নির্গত হবে, সেই আইসোটোপ গুলাকে আমরা কি বলবো? তেজস্ক্রিয় আইসোটোপ। কারণ এই আলফা বিটা গামা এই রশ্মিগুলা যেই মৌল থেকে নির্গত হয়, ওই মৌলকে আমরা বলি তেজস্ক্রিয় মৌল। এবং এই যে নির্গত হওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা বলি তেজস্ক্রিয়তা। তাহলে যেহেতু মনে করো আমি একটা মৌল, তো আমার থেকে যদি আলফা বিটা গামা কণা নির্গত হয়, তাহলে আমি তেজস্ক্রিয় মৌল। এবং আমি যদি একটা আইসোটোপ হই, তাহলে আমার থেকে যদি আলফা বিটা গামা কণা নির্গত হয়, তাহলে আমি একটা কি হব? অবশ্যই তেজস্ক্রিয় আইসোটোপ। তো তেজস্ক্রিয় আইসোটোপ সংজ্ঞায় তাহলে তুমি এটাই লিখবা যে তেজস্ক্রিয় আইসোটোপ বলতে বোঝায় যে সকল আইসোটোপ যে আলফা বিটা গামা এই রশ্মিগুলো নির্গত করে, তাদেরকে আমরা কি বলবো? তেজস্ক্রিয় আইসোটোপ। আর এই তেজস্ক্রিয় আইসোটোপ গুলো অনেক ক্ষণস্থায়ী, অস্থায়ী। মানে এই জন্য এই কথাটা উল্লেখ করে দিতে পারো যে তাহলে কি লিখবা? যে সকল আইসোটোপ থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়, তাদেরকে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ বলি। এবং এই তেজস্ক্রিয় আইসোটোপ গুলা অনেক অস্থিতিশীল এবং এদের স্থায়িত্ব অনেক কম। তো এতটুকু লিখলে আমাদের হবে। তারপরে কোশ্চেনটা দেখো কি বলছে, যে হিলিয়াম পরমাণু নিষ্ক্রিয় কেন? হিলিয়াম পরমাণু নিষ্ক্রিয় কেন? এখন বলো তো হিলিয়াম পরমাণু নিষ্ক্রিয় কেন হবে? আমরা ওই যে ইলেকট্রন বিন্যাস আমরা প্রথমে দেখাচ্ছি, হিলিয়ামের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা 2, তো এর কক্ষপথে 2টা ইলেকট্রন ছিল। এবং ইলেকট্রন বিন্যাস আমরা যে অরবিটাল দেখো 1s2, দেখো এস অরবিটালে 2টা ইলেকট্রন পূর্ণ আছে। তারপরে যদি তুমি নিয়নের ইলেকট্রন বিন্যাস করতে, তাহলে এর ক্ষেত্রে কি ছিল? 2 8 1s2 আর 2s2 আর 2p6। আবার আর্গনের ক্ষেত্রে যদি তুমি ইলেকট্রন বিন্যাস করতে, তাহলে এই ইলেকট্রন 2 8 8 1s2 2s2 2p6 আর 3s2 3p6। তো দেখো এগুলো সবার ক্ষেত্রে কি শেষ অরবিটাল, যে এদের শেষ যে কক্ষপথ, সেই কক্ষপথগুলো কি আছে? পূর্ণ আছে। এর নিউক্লিয়াস, হিলিয়ামের নিউক্লিয়াস যদি এটা হয়, তাহলে এর পরের যে কক্ষপথ, সেই কক্ষপথে কি 2টা ইলেকট্রন আছে। নিয়ন যেটা, এর ক্ষেত্রেও কি এর নিউক্লিয়াস, এই কক্ষপথে কি 2টা ইলেকট্রন, এবং তারপরে কক্ষপথে কয়টা ইলেকট্রন? তারপরে কক্ষপথে কিন্তু 8টা ইলেকট্রন আছে। তো এর কক্ষপথগুলো কি আছে? পূর্ণ আছে। তো যেহেতু এদের কক্ষপথগুলো পূর্ণ, এই জন্য এদেরকে আমরা কি বলি? নিষ্ক্রিয় মৌল। কারণ যদি কক্ষপথ পূর্ণ থাকে, তার শেষ অরবিটাল বা শেষ কক্ষপথ যদি পূর্ণ থাকে, সে কিন্তু সচরাচর কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে না। সে ক্যাটায়নও তৈরি করবে না, অ্যানায়নও তৈরি করবে। যেহেতু সে তার কক্ষপথ পূর্ণ আছে, তার মানে আমার কাছে যথেষ্ট পরিমাণ পূর্ণ আছে সবকিছু, তাহলে আমি ইলেকট্রন নেবও না, আবার কি ইলেকট্রন ছাড়বো না। ইলেকট্রন নেবও না এবং ইলেকট্রন ছাড়বো না। তো এদের ক্ষেত্রে ওই রকম হয় যে এদের পূর্ণ আছে, তো ইলেকট্রনে ছাড়বেও না, ইলেকট্রনে নেবেও না। কারণ তোমার কাছে মনে করো একদম একটা বোতল আছে, তো তুমি পানি দিয়ে পরিপূর্ণ করে ফেললে। এখন তোমার পূর্ণ বোতলটা কি পানি দিয়ে পূর্ণ করছে, এখন যখন পূর্ণ হয়ে যাবে তুমি কি করবা? ওই বোতল থেকে পানি কি ফেলে দিবা? আরো ফেলবা না। আবার ওই পানি কি আবার তুমি দিবা না? দেওয়া সম্ভব না। তো কারণ তুমি যদি দাও, তাহলে এটা উপচে পড়ে যাবে। তো একটা নির্দিষ্ট সীমা আছে, একটা নির্দিষ্ট আহ কি বলবো, তো এই হিলিয়াম, নিয়ন, এই আর্গন, এদের দেখো শেষ কক্ষপথ কি আছে? পূর্ণ আছে। তো শেষ কক্ষপথ যদি পূর্ণ থাকে, তাহলে সেই মৌলগুলা ইলেকট্রন নিতেও চায় না এবং ইলেকট্রন দিতেও চায় না। এই জন্য তাদেরকে আমরা কি বলি? স্থিতিশীল মৌল। এবং যেহেতু ইলেকট্রন দিচ্ছেও না, তাহলে তারা কারোর সাথে বন্ধনে অংশগ্রহণ করবে না, কারোর সাথে বিক্রিয়াও করবে না,
এই জন্য এদেরকে আমরা কি বলবো, নিষ্ক্রিয় মৌল। তোমার এখানে কোশ্চেন করছে কি হিলিয়াম পরমাণু নিষ্ক্রিয় কেন, ব্যাখ্যা করো। তাহলে প্রথমে কি বলবো, হিলিয়ামের শেষ কক্ষপথ কি, ইলেকট্রন দিয়ে পূর্ণ আছে, তারপরে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দিলে, অরবিটাল চিত্র আঁকায় দিলে, তাহলে হয়ে গেল। এখন এখানে হিলিয়ামের জায়গায় তোমার কি দিতে পারতো, নিয়নের পরমাণু নিষ্ক্রিয় কেন, ব্যাখ্যা করো। আর্গন পরমাণু নিষ্ক্রিয় কেন, ব্যাখ্যা করো। তাহলে সেম ব্যাখ্যা, যে সকল, প্রথমে কি লিখবা, একটা সংজ্ঞা লিখে দিবা, যে সকল পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন যারা পূর্ণ থাকে তাদেরকে আমরা নিষ্ক্রিয় মৌল বলি। তারপরে তুমি এটার যেটা বলবে তার দিয়ে উদাহরণ দিবা। আর প্রথমে তুমি যদি একটা সংজ্ঞা লিখে দাও তাহলে ওর জন্য কিন্তু 1 মার্ক পেয়ে যাবে। আর পরবর্তীতে 2 লাইন 1 লাইনের ব্যাখ্যা লিখলে তুমি ফুল নাম্বার 2 মার্ক, 1 নাম্বারও কাটবে না। তো এইভাবে লেখার চেষ্টা করো, তাহলে দেখবা যে তোমার খ নম্বরগুলোতে অনেক ভালো করার সুযোগ থাকবে তোমার। তো চলো আমরা সামনে যাই, সামনে আর কি কোশ্চেন আছে। যেমন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 বলতে কি বোঝায়, এটা আমরা শিখে আসছি। ওই যে পারমাণবিক সংখ্যা, যে আমরা কি লিখবো প্রথমেই, যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে আমরা কি বলবো, পারমাণবিক সংখ্যা। তো ক্লোরিনের নিউক্লিয়াসে 17টা প্রোটন আছে বলেই ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত হয়েছে, 17 হয়েছে। পরবর্তী যে কোশ্চেনটা আছে দেখো, যে অক্সিজেনের ভর সংখ্যা 16 বলতে আসলে কি বোঝায়। তোমরা নিশ্চয়ই এটা পড়ছো, যে আমরা জানি কি ভর সংখ্যা সমান সমান কি, পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আমরা কোনো পরমাণুর এই পারমাণবিক সংখ্যাকে আমরা আবার কি বলতে পারি, পারমাণবিক সংখ্যাকে আমরা আবার প্রোটন সংখ্যা বলতে পারি। প্রোটন সংখ্যা, আমরা কোনো পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যে যোগফল, সেটাকে আমরা কি বলবো, ভর সংখ্যা। আর এই প্রোটন আর নিউট্রন থাকে কোথায়, পরমাণুর নিউক্লিয়াসে থাকে। প্রোটন এবং নিউট্রন থাকে পরমাণুর কি, নিউক্লিয়াস, আর বাইরে থাকে কি, ইলেকট্রন। তো এই প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যখন তুমি যোগ করবা, এই যোগফলকে আমরা কি বলবো, ভর সংখ্যা। তো দেখো অক্সিজেনের ভর সংখ্যা আসলে 16 বলতে কি বোঝায়, কারণ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আমরা জানি হচ্ছে 8। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যেহেতু 8, তাহলে এই অক্সিজেনের প্রোটন সংখ্যা আমরা কত পাচ্ছি বলছি, অক্সিজেনের এই প্রোটন সংখ্যা 8, এবং বলে দিয়েছে অক্সিজেনের ভর সংখ্যা কত, অক্সিজেনের ভর সংখ্যা এটাও বলে দিয়েছে, অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 16। তাহলে অক্সিজেনের নিউট্রন সংখ্যা তোমার কত হবে দেখো তো, যেহেতু নিউট্রন সংখ্যা সমান সমান আমরা কি লিখতে পারি, তাহলে এই সমীকরণ থেকে আমরা নিউট্রন সংখ্যা সমান সমান ভর সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা সমান সমান আমরা লিখতে পারি ভর সংখ্যা মাইনাস, দেখো এই সমীকরণটা আমরা লিখতে পারি কিনা, উপরেরটা থেকে এটা লেখা যায় কিনা, যে নিউট্রন সংখ্যা সমান সমান হবে কি, নিউট্রন সংখ্যা সমান সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তো আমরা দেখো ভর সংখ্যা কত, ভর সংখ্যা হচ্ছে 16 মাইনাস প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা হচ্ছে 8, তাহলে নিউট্রন সংখ্যা কত পাবো। তারপরে আমরা এখন কি করবো, এতটুকু দেখাবো, তারপরে কি লিখবা, যে অক্সিজেনের ভর সংখ্যা 16 বলতে আসলে বোঝায় অক্সিজেনের যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে 8টি এবং নিউট্রন আছে 8টি। এই যে এতটুকু লিখলে এনাফ। তাহলে তুমি কি লিখবা, অক্সিজেনের ভর সংখ্যা 16 বলতে বোঝায় এর পরমাণুর নিউক্লিয়াসে অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে 8টি প্রোটন এবং 8টি নিউট্রন আছে। জাস্ট এতটুকু লিখলেই কিন্তু ফুল মার্ক, 1 মার্কও কাটবে না। তুমি জাস্ট প্রথমেই ওইটা বোঝাই বলতে জাস্ট সূত্রটা একবার লিখে দেখা দিলে, দেন লাস্টে এটা লিখবা যে অক্সিজেনের ভর সংখ্যা 16 বলতে বোঝায় অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে 8টি প্রোটন এবং 8টি নিউট্রন আছে। এতটুকু লিখলে আমাদের হয়ে যাবে। তো পরবর্তী কোশ্চেন চলো দেখা যাক কি আছে, যে একই মৌলের ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণ দেখাবো। একই মৌলের ভর সংখ্যা ভিন্ন হয় কখন, ওই যে আমরা প্রথমে পড়ে আসছি, কার্বন কত ছিল, এটা ছিল 12, আরেকটা কার্বন ছিল 6, আরেকটা 14। তো দেখো এদের কি একই মৌলের ভর সংখ্যা ভিন্ন হলো কিসের কারণে, আমরা কই সেটা পড়ে আসলাম। এই যে দেখো একই মৌল কার্বন,
কিন্তু এর ভর সংখ্যা একটা 14, একটা হচ্ছে 12। এখন ভর সংখ্যা ভিন্ন হলে কেন? কারণ এদের কি সংখ্যা ভিন্ন হচ্ছে, নিউট্রন সংখ্যা ভিন্ন। দেখো এই নিউট্রন সংখ্যা 6 এবং এর নিউট্রন সংখ্যা 8। তো নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণেই কিন্তু এদের ভর সংখ্যা ভিন্ন হয়েছে। আর ভর সংখ্যা যদি ভিন্ন হয়, নিউট্রন সংখ্যা যদি ভিন্ন হয়, তাদেরকে আমরা পরস্পর কি বলি? আইসোটোপ বলি। এইটাই আমাদের লিখতে হবে এই কোশ্চেনে। দেখো এই কোশ্চেনে তোমার ওইটাই বলছে যে একই মৌলের ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণ। ভর সংখ্যা ভিন্ন হয়েছে কিসের কারণে? কারণ এইখানে তোমার নিউট্রন সংখ্যা 12 থেকে 6 বাদ দিলে থাকা হচ্ছে 6, এবং এই ক্ষেত্রে নিউট্রন সংখ্যা তোমার ভর সংখ্যা হচ্ছে 14, ভর সংখ্যা হচ্ছে 14 থেকে যদি তুমি প্রোটন সংখ্যা 6 বাদ দাও তাহলে পাবা হচ্ছে কি নিউট্রন সংখ্যা। আর নিউট্রন সংখ্যা এর 8 আর এর নিউট্রন সংখ্যা 6। তো ভর সংখ্যা ভিন্ন হয়েছে কিসের কারণে? কারণ দুইটা পরমাণুর নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে। যদি দুইটা পরমাণুর নিউট্রন সংখ্যা ভিন্ন হয় তখনই তাদের ভর সংখ্যা হয় ভিন্ন। এই জন্যই আমাদের এদের কি, তাহলে প্রথমেই দেখো কি লিখছে যে একটা মৌলের ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণ হচ্ছে নিউট্রন সংখ্যা কি ভিন্নতার কারণ। কারণ নিউট্রন সংখ্যা ভিন্ন হয়েছে বলেই তোমার কি এই যে ভর সংখ্যা আলাদা হয়েছে। আর কোনো মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমষ্টিকে আমরা কি বলি? ভর সংখ্যা। ওই যে আগের সূত্রটা লিখবা। আর যদি ভর সংখ্যা সমান হয়, নিউট্রন সংখ্যা আলাদা হয় আর প্রোটন সংখ্যা যদি সমান হয়, তাহলে তাদেরকে আমরা কি পরস্পর আইসোটোপ বলবো। কিছু এই কথাগুলো কিছু লিখে দিলে তুমি কিন্তু ফুল মার্ক পেয়ে যাবে। আর পরের কোশ্চেনটা আমরা পড়ে আসলাম যে আইসোটোপ বলতে আসলে কি বোঝায়। আইসোটোপ কি এটা তো আমরা প্রথমেই জেনে আসছি যে কোনো মৌলের প্রোটন সংখ্যা যদি সমান হয়, যদি কোনো মৌলের কি হয়, আরেকবার দেখাই, যদি কোনো মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা পরস্পরের আইসোটোপ বলে থাকি। তো এই যে আমাদের এই অধ্যায় থেকে 12টা কোশ্চেন, 12টা কোশ্চেন আমরা যতটুকু করছি এতটুকু যদি তুমি ভালো করে পড়ো, এই অধ্যায় থেকে তোমার যে শর্ট কোশ্চেনই দিক না কেন তুমি সবগুলো অ্যান্সার করতে পারবা। তোমার যদি মনে হয় যে আমি আরো একবার এই ভিডিওটাকে প্রথম থেকে দেখে আসতে পারো, তুমি বারবার যদি দেখতে থাকো, একবার না দুইবার দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে এই অধ্যায় সম্পর্কে তোমার কি কি নম্বর আসতে পারে। এমনকি গ ঘরগুলোও তুমি পেরে যেতে পারো, কারণ আমরা অনেক ডিটেলসে পড়ছি। এভাবে যদি আমরা প্রত্যেকটা অধ্যায় এভাবে আমরা পড়বো, প্রত্যেকটা অধ্যায় যদি আমরা এভাবে পড়ি, তাহলে বেশি না তোমাদের অধ্যায় আছে কয়টা, যে কয়টা অধ্যায় যদি ধরে নাও তোমার অধ্যায় আছে 12টা, তোমার অধ্যায় আছে মনে হয় 14টা। তো ধরে নাও তোমার বিজ্ঞান বইতে অধ্যায় আছে 14। তো 14টা অধ্যায়ের যদি আমরা এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের নম্বরগুলো এইভাবে সলভ করতে থাকি, তাহলে চিন্তা করো তোমার বই কিছু থাকবে। তুমি 14 ঘন্টায় মানে 12 ঘন্টায় তোমার এই পুরো বিজ্ঞান বই শেষ করে ফেলা যাবে নম্বরে। তোমার নম্বর যদি এভাবে পড়ো তাহলে তোমার এমসিকিউ হয়ে যাবে, সাথে সিকিউ দেখবা সলভ হয়ে যাবে। তো এইভাবে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করব। তোমার যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাই দিতে পারো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, যাতে তারাও এগুলা দেখার মাধ্যমে উপকৃত হতে পারে। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো অধ্যায়ে। আল্লাহ হাফেজ। তোমাদের এই ক্লাসগুলো লেকচার পিডিএফ আমরা যেগুলো এগুলো লিখছি বা এখানে যে কোশ্চেনগুলো আছে সব কোশ্চেনগুলো কিন্তু তোমার পিডিএফ আকারে আমরা দিয়ে দেবো। তোমরা আমাদের লিঙ্কে পিডিএফ দেওয়া থাকবে। যদি লিঙ্কে কেউ সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারো, তাহলে আমি হোয়াটসঅ্যাপে এই কোশ্চেনগুলোর পিডিএফ যে সাজেশন আছে সেগুলো তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারবো।